হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু 10 মিনিট স্কুল। আগে কথা ছিল যে 5টি প্রবলেম নিয়ে কথা হবে, কিন্তু 5টা অনেক বেশি প্রবলেম নিয়ে আমরা কথা বলে ফেলেছি প্রথম ক্লাসটাতেই। কারণ আমাদের গ্রামারের জীবনে কিন্তু প্রবলেম শুধু 5টা না, কারণ প্রবলেম আরো অনেক অনেক বেশি। আমরা সময় সময় এই প্রবলেমগুলি আস্তে আস্তে একটু এক্সপ্লোর করবো, সলিউশনগুলিও একটু এক্সপ্লোর করবো। আমাদের 7টার ক্লাসে যেরকম অনেকগুলি প্রবলেম সলভ করা হচ্ছে একটা ধরে ধরে, প্রত্যেকটি বাক্য কেন ভুল হচ্ছে, ভুলটা কি এবং ভুলের সঠিক উত্তরটা কি হবে, প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই পরবর্তী ক্লাসে অর্থাৎ রাত 9টার ক্লাসটিতেও আমরা একই এক্সারসাইজ করব। এই ক্লাসটিতে ঢুকবার আগে আমার সাথে আয়মানের কথা হচ্ছিল, সেটি আয়মান বলছিল যে কোন গ্রামার টপিকে আর ক্লাস নেওয়া যায়, কারণ আমরা কিন্তু গত বছর অনেকগুলো গ্রামারের টপিক কভার করেছি, এই বছর অনেকগুলো গ্রামারের টপিক কভার করেছি। তোমরা আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা কে কে গ্রামারের কোন টপিকের উপরে ক্লাস চাও। সেই অনুযায়ী আমি এবং আয়মান দুজনে মিলে গ্রামারের উপরে আরো বেশ কিছু ক্লাস ডিজাইন করে তোমাদের সঙ্গে ক্লাস নিব। আর যেহেতু আমাদের সাথে এখন মাল্টিমিডিয়া ক্লাস রয়েছে, আমরা আরো ইফেক্টিভলি, আরো সুন্দর মতো এক্সাম্পল দিয়ে আরো অল্প সময় তোমাদেরকে অনেক বেশি সাপোর্ট প্রোভাইড করতে পারবো। অন্য সময় যে কাজটি হয় যে আমার এটা লিখতে অনেক সময় লেগে যায়, কিন্তু এখন সেই প্রবলেমটা আর নাই। সুতরাং তোমরা চেষ্টা করবে যে বেশি বেশি করে টপিক আমাদেরকে সাজেস্ট করো, যাতে আমরা আরো বেশি ইংলিশ ক্লাস নিতে পারি। ইংলিশ ক্লাস কিন্তু এই বছর একটু কম হয়েছে, তার মানে এই না যে অ্যাডমিশনের আগে আমরা আরো ইংলিশ ক্লাস নিব না, আমরা এখন প্রতি সপ্তাহে ইংলিশ ক্লাস নিব। দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক অনেক বন্ধু আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছে, 200-র বেশি বন্ধু উপস্থিত হয়েছে। তোমরা সবাই তোমার প্রথম দায়িত্বটি জানো, তোমাদের সবার আগে প্রথম দায়িত্ব হচ্ছে এই লাইভ ভিডিওটি শেয়ার করা, কারণ শেয়ার করলে এই ক্লাসটিতে আমি ড্যাংলিং মডিফায়ার, এই ক্লাসটিতে আমি সাবজাংটিভ, এই ক্লাসটিতে আমি আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেমন এমবেডেড কোয়েশ্চেন, এই জাতীয় অনেক ছোট ছোট সমস্যা যেগুলো আমাদের প্রায়শই ফেস করতে হয়, কিন্তু এক্সাক্ট সলিউশনটা আমরা জানি না, সেই জিনিসগুলো আমি এই ক্লাসটিতে ডিসকাস করবার চেষ্টা করব। কিছু তানজিয়া আহমেদ এরর ফাইন্ডিং পড়াতে বলছে, সুমাইয়া মুমতাজ টেন্স পড়াতে বলছে। অবশ্যই টেন্স নিয়ে ক্লাস হবে। টেন্স নিয়ে যারা একটু টেন্স রয়েছে তাদেরকে বলছি যে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটিতে তুমি যদি যাও www.10minuteschool.com, সেখানে আমি নিজে টেন্সের উপরে 13টা ভিডিও তৈরি করেছিলাম। আমি তোমাকে হলফ করে বলতে পারি যে টেন্সের উপরে এত চমৎকার কম্প্রিহেন্সিভ ভিডিও তুমি আর কোথাও পাবে না, কারণ এখানটাতে খুব স্পষ্টাক্ষরে লেখা আছে কিভাবে করে টেন্স আইডেন্টিফাই করতে হয় এবং ট্রান্সলেট করতে হয়, দুটোই পেয়ে যাবে। অর্থাৎ ওয়েবসাইটে চলে যাও, ইংলিশ গ্রামারের ভিডিওগুলি ভিজিট করো, তাহলে তুমি সবগুলি সলিউশন পেয়ে যাবে। ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, মডিফায়ার ভেরি গুড। আমি চিন্তা করছিলাম কম্প্রিহেনশনেরও ক্লাস হওয়া উচিত, কি বলো তোমরা? আমি কিন্তু কম্প্রিহেনশনের ক্লাস নিতে চাই, ভেরি সুন আমি কম্প্রিহেনশনের ক্লাস নিয়েও ফেরত আসবো। অনেকেই শেয়ার করেছে, যারা শেয়ার করনি প্লিজ 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 ভিডিওটি শেয়ার করো, শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার করলে ভালো লাগে। আচ্ছা চলো এবার আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। ক্লাসের নিয়ম তো সবাই জানোই, একটা বাক্য থাকবে, বাক্যে কি ভুল হয়েছে এবং তার পরিবর্তে কি হবে সেটি আইডেন্টিফাই করতে হবে, এবং সেইখানটাতে রুলটা এরপরে আমরা একটু আস্তে করে শিখে নিব। প্রথম যে বাক্যটি রয়েছে, স্বামী ডিড নট নো হাউ মাচ মানি উইল ইট টেক টু কাস্টমাইজ হিজ ল্যাপটপ and as he had a lot of money he didn't care either. তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যে ভুল কোনটা? স্বামী did not know how much money will it take to customize his laptop and as he had a lot of money he didn't care either. তোমাদের কাছে প্রশ্ন যে এই বাক্যটিতে ভুল এক্স্যাক্টলি কোথায় হয়েছে? 350 বন্ধু আমাদের ক্লাসে উপস্থিত হয়েছে, থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস। যারা নতুন জয়েন করেছো প্লিজ ক্লাসের ভিডিওটি শেয়ার করবে, তাহলে আমাদের ক্লাসটি আরো চমৎকার হবে। হ্যাঁ, রিকিকার উত্তর সঠিক হয়েছে, ও সঠিক উত্তর দিয়েছে। তাহমিদুল ইসলামের উত্তর সঠিক হয়েছে। অনেকে এ বলছে, আবার আয়মান হৃদয়, দি আদার আয়মান, সে বলছে এ। আয়মান হৃদয়ের প্রোফাইল পিকচারও আয়মানের ছবি আছে, এটা আয়মানের আরেকটা প্রোফাইল হতে পারে, আয়মান গোপন আরেকটা প্রোফাইল চালায়। হ্যাঁ, ইট উইল টেক বলছে, উড ইট টেক যে বলছো তার কিন্তু একটু ভুল হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি ছোট্ট একটা মজার কথা বলি, এই বাক্যে আসলে একটা ভুল না, দুইটা ভুল আছে। যারা যারা মনে করছে একটাই ভুল, আসলে এই বাক্যে দুটো ভুল আছে। যারা যারা এই ভুলটা আইডেন্টিফাই করেছো যে স্বামী ডিড নট নো হাউ মাচ মানি উইল ইট টেক, এইটা কিন্তু ঠিক আছে, যে এইটা ভুল হয়ে এটা হচ্ছে ইট উইল টেক।
এটা কেন ইট উইল টেক হবে আমি কিছুক্ষণের মধ্যে ব্যাখ্যা করছি। তারপরে তোমাদের আরেকটা ভুল একটু দেখে দিই। স্বামী ডিড নট নো হাউ মাচ মানি ইট উইল টেক টু কাস্টমাইজ হিজ ল্যাপটপ এন্ড as he had a lot of money he didn't care either। এইখানটাতে as he had অতীতের দুটো ঘটনা যখন ঘটে তখন আগের ঘটনাটি পারফেক্ট টেন্সে হয়। এইখানটাতে as he had a lot of money he didn't care either, যেহেতু সে কেয়ার করে নাই। কেন কেয়ার করে নাই? কারণ তার আগেই তার কাছে অনেক টাকা ছিল, তাই সেখানটাতে as he had a lot of money। তোমরা যারা যারা এই হ্যাড এর আচরণটা এর আগে কখনো দেখো নাই তারা এখনই 10 মিনিট স্কুলে দ্য হ্যাড কনফিউশন বলে একটা ভিডিও আছে আমার। আই এম সরি, ইন্টারনেট অনেক বেয়াদবি করছে আমাদের সাথে এবং সেই ইন্টারনেটের বেয়াদবি আবার আমাদের ক্লাসকে একটু স্টপ করে ফেলেছিল। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের ক্লাসটা একটু স্টপ হয়ে গিয়েছিল এবং ফাঁকিবাজ স্টুডেন্টরা বরাবরের মতো ক্লাস ছেড়ে চলে গিয়েছে। যারা ভালো স্টুডেন্টরা রয়ে গিয়েছো তাদেরকে আবার অনুরোধ করছি, হ্যাঁ প্লিজ আই এম সরি ইন্টারনেটের কারণে তো কিছুটা গ্যাপ পড়ে গিয়েছে, বাট প্লিজ ক্লাসের ভিডিওটি শেয়ার করুন। যারা চলে গিয়েছে তাদেরকে আরেকটু ট্যাগ করে এই ভিডিওটাতে ফেরত নিয়ে আসো। আচ্ছা, আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গায় ছিলাম যে আমরা একটা ভুল খুঁজতে গিয়ে দুটো ভুল করে বের হয়ে আসলো, তাই না? আমরা এইখানটাতে ইট উইল টেক খুঁজছিলাম, সেখানটাতে দেখলাম যে একটা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার রয়েছে, যেখানটাতে had বলে একটা এক্সপ্রেশন আছে, as he had a lot of money। তোমরা যারা had এর কনসেপ্টটা নিয়ে স্পষ্ট ধারণা রাখো না তারা দয়া করে 10minuteschool.com থেকে একটা হ্যাড কনফিউশন নামক একটা ভিডিও আছে, সেই হ্যাড কনফিউশনের ভিডিওটা তোমরা একটু দেখে নিতে পারো। যারা 10 মিনিট স্কুলের ক্রু মেম্বাররা এই মুহূর্তে অনলাইনে আছো তাদেরকে অনুরোধ করছি যে এই ভিডিওটার কমেন্টে দ্য হ্যাড কনফিউশন নামক যে ভিডিওটি রয়েছে ইউটিউবে সেই লিংক একটু শেয়ার করে দিতে, তাহলে তোমরা কেন এখানে হ্যাড হচ্ছে সেই জিনিসটা তোমরা আরো স্পষ্ট হতে পারবে। যা হোক, যেই প্রথম ভুলটি আমরা আইডেন্টিফাই করেছিলাম সেই ভুলটি ছিল হলো হাউ মাচ মানি ইট উইল টেক। এখন প্রশ্ন হচ্ছে এটা উইল ইট টেক না হয়ে ইট উইল টেক কেন হচ্ছে? কারণ হচ্ছে এই জিনিসটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন মানে কি? এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে একটি অ্যাসার্টিভ বাক্যের ভিতরে যখন একটা প্রশ্ন এমবেড করা থাকে, অর্থাৎ প্রশ্নটা ভিতরে সেলাই করে দেয়া আছে কিন্তু ওইটা আদৌ প্রশ্ন না। লক্ষ্য করো, স্বামী ডিড নট নো হাউ মাচ মানি ইট উইল টেক। যদি স্বামীরা আমাকে প্রশ্ন করত হাউ মাচ মানি উইল ইট টেক, তখন ও বলতো হাউ মাচ মানি উইল ইট টেক, কিন্তু স্বামী জানতো না এটা নিতে কত টাকা লাগবে। সেই ক্ষেত্রে প্রশ্নটা কিন্তু আর প্রশ্ন নয়, প্রশ্নটা অ্যাসার্টিভ বাক্যের ভিতরে চলে আসার কারণে সেইটাও অ্যাসার্টিভ হয়ে গেছে। তাই এটি কোয়েশ্চেনের যে ফরম্যাট থাকে সেই ফরম্যাটটিকে আর ফলো করবে না, সেটি অ্যাসার্টিভ বাক্যের যে ফরম্যাট সেটিকে ফলো করবে। সেটা কিভাবে? ইট উইল টেক হয়ে যাবে, তাই তো? এইবার আমরা একটা কোয়েশ্চেন আর একটা এমবেডেড কোয়েশ্চেনের মধ্যে পার্থক্যটা একটু ফলো করবার চেষ্টা করব। পার্থক্যটা কি? এখানটাতে পার্থক্যটি হচ্ছে হাউ মাচ, একটা কোয়েশ্চেনের মধ্যে আমরা জিজ্ঞেস করি হাউ মাচ টাইম উইল ইট টেক, আর এমবেডেড কোয়েশ্চেন আমরা বলি আই ডোন্ট নো হাউ মাচ টাইম ইট উইল টেক। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যদি কখনো প্রশ্নের ভিতরে প্রশ্ন এমবেড করা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা বলবৎ থাকবে, অর্থাৎ সেক্ষেত্রেও ভিতরের যে প্রশ্নটি রয়েছে সেটা স্ট্রাকচার পরিবর্তিত হবে না। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ, সেক্ষেত্রে কিন্তু আমি ডু ইউ নো হোয়াট টাইম ইজ ইট এটা বলবো না। কি বলবো? ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ। আমি যদি তোমাকে শুধু জিজ্ঞেস করতাম যে হোয়াট টাইম ইজ ইট, সেক্ষেত্রে কিন্তু আমি ইজ ইট বলতাম, কিন্তু এখন আমি তোমাকে জিজ্ঞেস করছি ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ, সেই ক্ষেত্রে হোয়াট টাইম ইট ইজটা কিন্তু আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে হচ্ছে না। আমাদের ভালো ছাত্ররা কিন্তু ফেরত আসতে শুরু করেছে, কিন্তু কিছুক্ষণ আগে যে 350 বন্ধু ছিল তারা এখন ক্লাসে নেই। তারা প্লিজ ক্লাসে ফেরত আসো, তাদেরকে ফেরত আনার জন্য ক্লাসের ভিডিওটি তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা, এরপরে আজকে সেকেন্ড ক্লাসের প্রথম প্রবলেমটা কিন্তু আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারলাম। এইবার চলো আমরা পরের প্রবলেমটা একটু দেখে নিই। পরের প্রবলেমটার মধ্যে আমি একটু বোর্ডটা মুছে দিলেই
তোমরা বুঝতে পারবে। পরের প্রবলেমটা হচ্ছে হাইডিং আন্ডার দ্য কাভার্ড দ্য পুলিশ ফাইনালি ফাউন্ড দ্য থিফ। আমি এখানে ছোট্ট একটা ক্লু দিয়ে রেখেছি, ক্লুটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই বাক্যে আমি ইচ্ছা করে কিছু আন্ডারলাইন করি নাই, তোমাদেরকে বলতে হবে এই বাক্যটিতে এক্স্যাক্টলি ভুল কি হচ্ছে, এই বাক্যটা কেন ভুল হয়ে যাচ্ছে সেটা তোমরা আমাকে একটু আইডেন্টিফাই করে দিবে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে হাইডিং আন্ডার দ্য কাভার্ড দ্য পুলিশ ফাইনালি ফাউন্ড দ্য থিফ, এই বাক্যে ভুল কি এবং এই বাক্যটির সঠিক উত্তরটি কি হবে সেটি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আয়মান হৃদয় ভিডিওটি আবারও শেয়ার করেছে, থ্যাংক ইউ আয়মান ভিডিওটি শেয়ার করার জন্য। তাসফিয়া নরেন বলছে দ্য থিফ ওয়াজ ফাউন্ড বাই দ্য পুলিশ, তাসফিয়ার উত্তর সঠিক হয়েছে, তাহমিদের উত্তর সঠিক হয়েছে। মেহেদি হাসান বলেছে আগের ক্লাস করতে পারিনি, ভিডিওটা দিবেন কিনা। 10 মিনিট স্কুলের ক্রু মেম্বাররা প্লিজ এই ভিডিওর নিচে আগের ক্লাসের যে লাইভ ক্লাসের ভিডিওটি ছিল সেটি দয়া করে শেয়ার করে দিবে, সবাই ভিডিওটা চায়। সাহা সুদীপ্ত চমৎকার একটি প্রশ্ন করেছে যে কে লুকিয়েছে, পুলিশ না চোর? এক্স্যাক্টলি, চমৎকার একটি প্রশ্ন। আচ্ছা, আমি ওর প্রশ্নটা ধরে একটু আগানোর চেষ্টা করি। লক্ষ্য করো এখানটাতে হাইডিং আন্ডার দ্য কাভার্ড দ্য পুলিশ ফাইনালি ফাউন্ড দ্য থিফ, এইখানটাতে আসলে কে লুকিয়েছিল? এইখানটাতে কিন্তু দেখে মনে হচ্ছে হাইডিং আন্ডার দ্য কাভার্ড দ্য পুলিশ ফাইনালি ফাউন্ড দ্য থিফ, দেখে মনে হচ্ছে যে পুলিশই বোধহয় কাভার্ডের নিচে লুকিয়েছিল। কিন্তু একটা জিনিস চিন্তা করো, যদি পুলিশ চোরটাকে খুঁজে পায়, পুলিশের তো লুকিয়ে থাকার কথা না, লুকিয়ে থাকার কথা হচ্ছে চোরটা। এই বাক্যে প্রবলেম হচ্ছে এই যে আমি একটি ক্লজ এখানটাতে দিচ্ছি, এই মডিফায়ারটা কাকে মডিফাই করে সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয় না। আমাদের দেখে মনে হচ্ছে পুলিশকে মডিফাই করছে, যেটা কিন্তু ভুল হয়ে যায়। এটাকে মিসপ্লেসড মডিফায়ারও বলা হয়। যে জিনিসটা হওয়া লাগতো তা হচ্ছে থিফকে সামনে নিয়ে আসতে হবে। সেটা আমরা কিভাবে করে করব? মডিফায়ারকে মিসপ্লেস থেকে রাইট প্লেসে নিয়ে যাওয়ার জন্য একটি কাজ করতে হয়, তা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হয়। ভয়েসটা সামান্য চেঞ্জ করে দিলেই আমাদের মডিফায়ার আবার জায়গা মতো চলে আসবে। হাইডিং আন্ডার দ্য কাভার্ড যদি আমি বলি দা থিফ, আমি একটু মুছে নেই যাতে আমি একটু স্পেস পাই। যদি আমি এখানটাতে বলি যে হাইডিং আন্ডার দ্য কাভার্ড দ্য থিফ was found by the police, the thief was found by the police, যদি আমরা এইভাবে করে বলি, in that case আমাদের এই বাক্যে মডিফায়ারটা কিন্তু জায়গা মতো করবে। কিভাবে করে? হাইডিং আন্ডার দ্য কাভার্ড দ্য থিফ, এই থিফটা এখন হাইডিং আন্ডার দ্য কাভার্ড, অর্থাৎ মানে যেই ভদ্রলোক লুকিয়েছিল আমরা কিন্তু তাকেই লুকিয়ে রেখেছি, আমরা ভুল কাউকে লুকাই নাই, অর্থাৎ ভুল জায়গায় মডিফায়ারটি প্লেস হয় না। আচ্ছা, the thief was find by the police, না ফাইন্ড কিন্তু হবে না, the thief was found by the police। আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে এই যে was foundটা হয়ে যায়, হ্যাঁ, প্যাসিভ ভয়েসে। কখনো কখনো যদি প্যাসিভে থাকে ওকে প্যাসিভ থেকেও কিন্তু অ্যাক্টিভে নিয়ে আসতে হতে পারে। আচ্ছা, একজন জিজ্ঞেস তানজিমুল তসফ জিজ্ঞেসে ওয়াজ কেন, ইজ হয় নাই কেন? আচ্ছা, ওয়াজ হয়েছে তার কারণ হচ্ছে এই বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে ছিল। দ্য পুলিশ ফাইনালি ফাউন্ড দ্য থিফ, থিফকে খুঁজে পেয়েছিল, তাই এইখানটাতেও পাস্ট টেন্স আমাদেরকে ব্যবহার করতে হয়েছে। দ্য থিফ ওয়াজ ফাউন্ড বাই দ্য পুলিশ। আমরা এরকম আরেকটা एग्जांपल চলো দেখে নিই। দেখো ড্যাংলিং মডিফায়ার একটু ড্যাঙ্গল করছে, আমি একটু নিচে নিচে দেখাচ্ছি তোমাকে। যেই আরেকটা যেই एग्जांपल তোমাদেরকে দেখাতে চাই তা হচ্ছে জাম্পিং ফ্রম দ্য বোট, দ্য শার্ক এট দ্য, আচ্ছা এখানটাতে বোট হবে না, দ্য শার্ক এট দ্য ম্যান। হ্যাঁ, জাম্পিং ফ্রম দ্য বোট দ্য শার্ক এট দ্য ম্যান। এখন এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে মানুষটা ঝাঁপ দেয় নাই, ঝাঁপ দিয়েছে শার্কটাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার কিন্তু আবারও এটা উল্টে ফেলবার প্রয়োজন হয়েছে। জাম্পিং ফ্রম দ্য বোট দ্য ম্যান was eaten
by the shark। আচ্ছা, জাম্পিং ফ্রম দ্য বোট দ্য ম্যান ওয়াজ ইটেন বাই দ্য শার্ক। অর্থাৎ দেখতে পাচ্ছি যে ভয়েস চেঞ্জ করার মাধ্যমে আমরা মডিফায়ারের কাছাকাছি উপযুক্ত সাবজেক্টকে নিয়ে আসতে পারছি। এই মডিফায়ারের খেলাটার মূল কাজ হচ্ছে উপযুক্ত সাবজেক্টকে উপযুক্ত মডিফায়ারের কাছাকাছি নিয়ে আসা। কাছাকাছি নিয়ে আসতে পারলে কিন্তু উত্তরটি সঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার পরবর্তী প্রবলেমটাতে মুভ করব। পরবর্তী প্রবলেমটা আমাদের গ্রামার জীবনের অন্যতম কঠিন প্রবলেমগুলোর একটা, যেটা আমাদের অনেক বেশি ভাবিয়ে তোলে, কিন্তু যার সলিউশনটা আবার খুবই সহজ। পরবর্তী যে প্রবলেমটা হচ্ছে, আওয়াল ইজ নট অনলি স্মার্ট বাট অলসো নোজ হাউ টু হ্যান্ডেল প্রেসার সিচুয়েশনস। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যটিতে ভুল এক্স্যাক্টলি কোথায়? কি লিখলে বাক্যটি সঠিক হবে? বাক্যটিকে তোমাদেরকে সঠিক করে লিখতে হবে। আওয়াল ইজ নট অনলি স্মার্ট বাট অলসো নোজ হাউ টু হ্যান্ডেল প্রেসার সিচুয়েশনস। এইখানটাতে বাক্যটিতে ভুল রয়েছে, তোমাদের বাক্যটিকে কারেক্ট করতে হবে। আমি কিন্তু উত্তরের জন্য অপেক্ষা করছি। আমি এই বাক্যটির মধ্যে খুব সূক্ষ্ম একটা ভুল লুকিয়ে রয়েছে, এই ভুলটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহমিদুল ইসলাম বলছে প্রেসার্ড হবে না, প্রেসার্ড হওয়াটা নেসেসারি না। আমি যদি বলি সিচুয়েশনটা প্রেসার সিচুয়েশন, সেক্ষেত্রে কিন্তু বললে ভুল হবে না। এইখানটাতে এই যে প্রেসার কথাটা, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেমন সিচুয়েশন? প্রেসার সিচুয়েশনস। একদম হচ্ছে কমা থাকবে না, এটা খুবই মাইনর একটা ব্যাপার। এখানটাতে কমা দিলেও ভুল হবে না। নট অনলি স্মার্ট বাট অলসো, কমা দিতেই পারো তুমি। অনেকে বলছে হি নোজ, না, তাও একটু ভুল হয়ে যাচ্ছে। মারিয়াম মুনিয়া, মারিয়াম মুনিয়ার উত্তর সঠিক হয়েছে। মারিয়াম, তোমার উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। মুমতাহিন একটা চমৎকার কথা বলছে, বলছে 10 মিনিট স্কুল না থাকলে সব সাবজেক্টে ফেল করতাম। থ্যাঙ্কস 10 মিনিট স্কুল টিম। মুমতাহিন, তোমার মতো ছাত্রদের জন্য, তোমাদেরকে সাপোর্ট করবার জন্য 10 মিনিট স্কুল সব সময় চেষ্টা করে, আমাদের ভিডিও দিয়ে, লাইভ ক্লাস দিয়ে, স্মার্ট বুক দিয়ে, প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করি। তুমি আমাদেরকে হেল্প করতে পারো আরো বড় হতে। আমাদেরকে জানাবে তোমার আর কি ধরনের সাপোর্ট দরকার। আমরা শুধুমাত্র তোমাকে পাস করানো না, তোমাকে তোমার সাকসেসের চূড়ায় পৌঁছে দিতে সাহায্য করব। আচ্ছা, রিতিকা বলছে প্যারালিজম প্রবলেম, এক্স্যাক্টলি। আচ্ছা, অনেকেই উত্তরের আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করছে, উত্তরটা ঠিক হয়ে উঠছে না। একটু ব্যাখ্যা করি। আওয়াল ইজ নট অনলি স্মার্ট বাট অলসো নোজ হাউ টু হ্যান্ডেল প্রেসার সিচুয়েশনস। যেটা সমস্যা হচ্ছে, এই যে নট অনলি বাট অলসোর সাথে নট অনলির পরে যেই পার্টস অফ স্পিচ হবে, বাট অলসোর পরেও একই পার্টস অফ স্পিচ হওয়া উচিত। যদি না হয় সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। এইখানটাতে কি তাই হয়েছে? আমরা একটু দেখে নিই। নট অনলি পরে যেই শব্দটি রয়েছে স্মার্ট, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর বাট অলসোর পরে যে পার্টস অফ স্পিচ রয়েছে, সেটা কিন্তু একটা ভার্ব। অর্থাৎ দুইটা কিন্তু 2 এ 2 এ 4 মিলে যায় না। নট অনলির পরে যে স্মার্ট রয়েছে, আমি যদি বাট অলসোর পরে নোজ হাউ টু হ্যান্ডেল প্রেসার সিচুয়েশনস না দিয়ে যদি বলতাম বাট অলসো পোলাইট, সেই ক্ষেত্রে বাক্যটি ভুল হতো না। সেই ক্ষেত্রে বাক্যটি সঠিক হতো, কারণ নট অনলি স্মার্ট বাট অলসো পোলাইট, আমি নট অনলি বাট অলসোর পরে একই পার্টস অফ স্পিচ মেইনটেইন করতে পেরেছি। তাই এই ধরনের সমস্যাগুলিকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এই প্রবলেমটা শুধুমাত্র নট অনলি বাট অলসোর ক্ষেত্রেই না, বরং অন্যান্য আরো বেশ কিছু জায়গায় অ্যাপ্লিকেবল। ফর এক্সাম্পল, বোথ এর ক্ষেত্রে আওয়াল ইজ বোথ স্মার্ট এন্ড পোলাইট। তুমি যদি এখানে এন্ড এর পরে দাও যে নোজ হাউ টু হ্যান্ডেল প্রেসার সিচুয়েশনস, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। আবার আওয়াল প্লেস দ্য পিয়ানো এন্ড দ্য কিবোর্ড অ্যাজ ওয়েল, এই অ্যাজ ওয়েল ফরম্যাটটার মধ্যে প্লেস দ্য পিয়ানো এন্ড, এরপরে যদি তুমি বলো যে প্লেস দ্য পিয়ানো এন্ড ইজ আ স্মার্ট গাই অ্যাজ ওয়েল, সেই ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এইখানটাতে দা পিয়ানো আছে, এইখানটাতে তারপরে দা কিবোর্ড আছে। এই কারণটাতে তোমাকে এই দুটো মেইনটেইন করতে হবে। যদি এইখানে অ্যাডজেক্টিভ থাকে, এখানে অ্যাডজেক্টিভ থাকতে হবে। এখানে নাউন থাকে, এখানে নাউন থাকতে হবে। প্রত্যেকটা জায়গায় এই স্ট্রাকচারটা মেইনটেইন করতে হবে, তাহলে তোমার বাক্যটি স্টাইলগত দিক থেকে সঠিক হবে।
আচ্ছা, আবু ইউসুফ জিজ্ঞেস, পোলাইট হলো অর্থ ঠিক থাকে? হ্যাঁ, পোলাইট হলে অর্থ ঠিক থাকে না, এইটার সাথে হুবহু অর্থ তো মিলবে না। আমি বলছি বাক্যের স্ট্রাকচারটা বেশি ইম্পর্টেন্ট। আমি যদি তুমি এই বাক্যটাই বলতে চাও, তোমাকে হয়তো দুটো বাক্যে ভেঙে বলতে হতে পারে। একই বাক্যের মধ্যে নট অনলি বাট অলসো দিয়ে তুমি দুটো আলাদা আলাদা পার্টস অফ স্পিচ নিয়ে আসতে পারো না। আচ্ছা, এইবার চলো আমরা পরবর্তী আরেকটা প্রবলেম আরেকটু এক্সপ্লোর করে আসি, কারণ প্রবলেমের কিন্তু শেষ নাই এবং তার সাথে সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করতে থাকবে। ক্লাসের অনেকটা সময় পার হয়ে গিয়েছে ইতিমধ্যে। আচ্ছা, এইবার পরবর্তী যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে we urge Adnan we urge that Adnan left the room right then but he did not comply. আমি পরের অংশটাতে পরে আসছি, পরের অংশটা আমি কেন দিয়েছি তোমাদেরকে আমি দেখাবো, কিন্তু তার আগে এই বাক্যটাতে কি ভুল রয়েছে সেটা তোমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো। We urge that Adnan left the room right then but he did not comply. এই বাক্যটিতে কি ভুল রয়েছে এবং কিভাবে করে বাক্যটিকে সঠিক করা যায়। আবার বলছে, হ্যাঁ, তানজিমুর তৌসিফের উত্তর আবারও শুরুতেই সঠিক হয়ে গিয়েছে, ভেরি গুড তানজিম। মারিয়াম মুনিয়ার উত্তর আবার সঠিক হয়েছে, ইশতিয়াক রাব্বির উত্তর সঠিক, তানজিমুর তৌসিফের উত্তর সঠিক, রিকিকার উত্তর সঠিক। একজন বলছে দ্যাট এর পরে পাস্ট পারফেক্ট হবে না, তা না, হ্যাড লেফট হবে না। আচ্ছা, একটু হেল্প করে দিই, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তোমাদের উত্তরটাই কপি করি। উই আর্জ দ্যাট আদনান, এই লেফট এর জায়গায় হবে লিভ দ্য রুম। তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানটাতে যদি আর্জ থাকে তাহলে আদনানের পরে তো উল্টো আরো পারফেক্ট হওয়া উচিত বা পাস্ট টেন্স হওয়া উচিত, এখানে ভার্বের বেস ফর্ম হচ্ছে কেন? বেস ফর্ম হচ্ছে, তার কারণ হচ্ছে এই নিয়মটার নাম হচ্ছে সাবজাংটিভ। আমি যে ক্লাসের শুরু থেকে তোমাদেরকে বলে আসছি যে সাবজাংটিভ পড়াবো, এই হচ্ছে সেই সাবজাংটিভ, যে সাবজাংটিভের কারণে তোমার আমার মতো অসংখ্য ছাত্রে, এই হাজার হাজার ছাত্রে লক্ষ লক্ষ নম্বর মিস হয়ে গিয়েছে শুধুমাত্র এই সাবজাংটিভ ভদ্রলোকের কারণে। এই ভদ্রলোক আমাদের গ্রামার খাতাগুলোকে রীতিমতো হত্যা করেছে, আজকে আমরা সেই হত্যার প্রতিশোধ নেব। সাবজাংটিভ হচ্ছে এই শব্দগুলোর পরে যদি আমি দ্যাট ব্যবহার করি তাহলে যে বস্তুটা দাঁড়ায় তাই হচ্ছে সাবজাংটিভ। কি রকম, এই উদাহরণটাই খেয়াল করি, চলো। উই আর্জ দ্যাট আদনান লিভ দ্য রুম, উই অ্যাডভাইজ দ্যাট আদনান লিভ দ্য রুম। যদি অ্যাডভাইস না দিয়ে আমরা অ্যাডভাইস দেই সেক্ষেত্রেও কিন্তু লিভই থাকবে। মানে কি দাঁড়াচ্ছে, যে সেটি পাস্ট টেন্সে থাকুক প্রেজেন্ট টেন্সে থাকুক, ফার্স্ট পারসন হোক সেকেন্ড পারসন হোক থার্ড পারসন হোক, যে কোনো সিচুয়েশনে ভার্বের বেস ফর্ম হবে। এইটার সাথে এমন কি এস বা ইএসও যুক্ত হবে না। আমরা কি জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু এই সাবজাংটিভের ক্ষেত্রে এস বা ইএসও যুক্ত হবে না। আমি এক্সাম্পলগুলি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য লাইফটা ইজিয়ার হয়ে যাবে। এক্সাম্পলগুলি হচ্ছে উই অ্যাডভাইজ দ্যাট, এই দ্যাটটা খেয়াল রাখবে, দ্যাট যদি না থাকে তাহলে কিন্তু এটা সাবজাংটিভ হবে না, সেটা ভুল হয়ে যাবে, সাবজাংটিভ হবে না। উই অ্যাডভাইজ দ্যাট, উই ডিমান্ড দ্যাট, উই প্রেফার দ্যাট, উই রিকোয়ার দ্যাট, উই আস্ক দ্যাট, উই ইনসিস্ট দ্যাট, উই প্রপোজ দ্যাট, উই স্টিপুলেট দ্যাট। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা চাই, আমরা প্রেফার করি, আমি চাই, সে চায়, সে প্রেফার করে, এই জিনিসগুলি একটু একটু করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তোমাদেরকে এইখানটাতে যে জিনিসটা খেয়াল রাখতে হবে তা হচ্ছে প্রত্যেকটি জায়গায় এই দ্যাট এর ব্যবহারটি খুব ইম্পর্টেন্ট, এবং দ্যাট থাকার পরে ভার্বের যে সিম্পল ফর্ম রয়েছে, ভার্বের বেস ফর্ম যেটাকে বলো তোমরা, সেই জিনিসটি তোমাকে ব্যবহার করতে হবে। এইখানটাতে আরেকটা জিনিস তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে দেখাই। উই অ্যাডভাইজ দ্যাট আয়ানা গো টু দ্য হসপিটাল। আয়ানা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তবু আমরা গোস টু দা ব্যবহার না করে ব্যবহার করেছি গো টু দা। উই অ্যাডভাইজ দ্যাট আয়ানা গো টু দা হসপিটাল রাইট নাও।
খুবই বেখাপ্পা শোনাবে ভাই, কানে কানে শুনতে চোখে পড়তে খুব বেখাপ্পা শোনাবে, কিন্তু সঠিক উত্তর এইটাই। উই রেকমেন্ড দ্যাট দ্য HR ফায়ার অভিপসু রাইট নাও। হ্যাঁ, আমরা চাই, আমরা রেকমেন্ড করি যে হিউম্যান রিসোর্সেস HR কে এখনই ফায়ার করুক। HR যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তবু এখানটাতে ফায়ারস হবে না, এখানটাতে হবে ফায়ার। তোমরা কারা কারা চাও অভিপসুকে ফায়ার করা হোক কমেন্টে জানিয়ে দিতে পারো। আচ্ছা, এই সাবজাংটিভের আরেকটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাদেরকে একটু দেখাতে চাই। এই আমরা কিছুক্ষণ আগে কিন্তু সাবজেক্টকে আগে নিয়ে আসছিলাম, তাই তো? সাবজেক্টকে পরে দিয়েও কিন্তু সাবজাংটিভ লেখা সম্ভব। কিভাবে করে? ইট ইজ, তারপরে এই ভার্বগুলো, তারপরে দ্যাট, এভাবে করে যদি লিখি তাহলে কিন্তু সাবজাংটিভ আমাদের হয়ে যাবে এবং সাবজাংটিভের রুলে আমরা জিনিসটা ফলো করতে পারবো। এইটা কিভাবে করে সাবজাংটিভ হয়ে যাবে এটা তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে ইট ইজ অ্যাডভাইসড দ্যাট, ইট ইজ নেসেসারি দ্যাট, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট, ইট ইজ আর্জেন্ট দ্যাট। অর্থাৎ এই প্রত্যেকটি জায়গায় এই ইট ইজ এর পরে ভার্ব ব্যবহার করার পরে, তারপরে দ্যাটটি ব্যবহার করার পরে যেই বাক্যটি দাঁড়াচ্ছে সেই বাক্যটির মধ্যেও কিন্তু সাবজাংটিভের রুল ফলো হবে। এক্সাম্পলটা একটু ফলো করি। ইট ইজ নেসেসারি দ্যাট শিকদার টেক আ ডিসিশন অ্যাবাউট সিরাজ রাইট নাও। এইটা খুবই গুরুত্বপূর্ণ যে শিকদার সিরাজের বিষয়ে একটি সিদ্ধান্ত এখনই নিবে। সেখানে শিকদার কিন্তু টেক হবে, টেকস হবে না, টুক হবে না, অন্য কোনো ফর্ম হবে না, ভার্বের ভেরি বেস ফর্মটা হবে। আবার দেখো, ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট সিরাজ বি রিমুভড ফ্রম দ্য ইউনিভার্সিটি। এইখানটাতে ইজ এর যে বেস ফর্মটা, সেই বেস ফর্মটা কিন্তু বি, তাই ইজ এর বেস ফর্মটা এখানটাতে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা কি শিখলাম? একটা সাবজাংটিভ মানে হচ্ছে নির্দিষ্ট কিছু ভার্বের সাথে দ্যাট এর যে কম্বিনেশনটা, এটা হচ্ছে সাবজাংটিভ। এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে যে ভার্বটি ব্যবহার করা হয় সেই ভার্বের বেস ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে। এই রুলটা আমরা সবাই চেষ্টা করব মাথায় রাখবার জন্য, বারে বারে প্র্যাকটিস করব, তাহলে কিন্তু জিনিসটা আমরা ধাতস্থ করতে পারবো। আচ্ছা, আশা করি তোমরা এই প্রবলেমগুলি থেকে অনেক কিছু শিখতে পারছো এবং প্রবলেমগুলিতে যথেষ্ট পরিমাণে ইন্টারেস্ট পাচ্ছ। তোমরা আর কি কি প্রবলেম জানতে চাও, আর কি কি প্রবলেম সম্পর্কে শিখতে চাও, আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি সেই প্রবলেমগুলি নেক্সট ক্লাসে তুলে আনবার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা তোমাদের সামনে নিয়ে এসেছি তা হচ্ছে জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট এন্ড মারিয়া হ্যাজন্ট নিদার। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যটি ভুল কোথায় হয়েছে এবং বাক্যটিতে সঠিক উত্তরটি কি হবে। আমরা মাত্র 30 মিনিটের ক্লাস ইতোমধ্যে শেষ করেছি। তোমাদের কাছে প্রশ্ন যে এই বাক্যটি কিভাবে করে সঠিক করব, পাশাপাশি তোমাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি 10 মিনিট স্কুলের টি শার্ট না, বরং রীতিমতো ফর্মাল শার্ট পরে ক্লাস নিচ্ছি। অফিস থেকে সরাসরি এখানটাতে চলে আসছি আমাদের নতুন স্টুডিওটাতে। তোমরা যেই এলইডি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, বাংলাদেশ সরকার এবং রবির সহায়তায় আমরা এই স্টুডিও এবং এই স্ক্রিনটা অ্যাভেল করছি। রবিকে অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ, আইসিটি ডিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দেখি এই উত্তরটা কারা কারা দিতে পেরেছে। আয়মান সবাইকে হ্যালো দিচ্ছে। হ্যালো আয়মান দোস্ত, কি অবস্থা? আচ্ছা, অনেকে বলছে নট হবে না। ইয়াসিনের উত্তর সঠিক হয়েছে, তাহমিদের উত্তর সঠিক হয়েছে, রিকিকার উত্তর সঠিক হয়েছে। অনেকে বলছে ডি ভুল। হ্যাঁ, ডি ভুল, এটা সঠিক। ভেরি গুড, ডি ভুল, ডি ভুল, ডি ভুল। নুসরাত কিন্তু এভরিথিং অ্যাবাউট গ্রামার, ও একবারে গ্রামারের সবকিছু জেনে ফেলতে চায়। ঋতু, আমরা চেষ্টা করব, আসলে আস্তে আস্তে চেষ্টা করব, যতটুকু আগানো সম্ভব আমরা চেষ্টা করব গ্রামারের প্রত্যেকটা টপিক কভার করবার জন্য। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। মাত্র সঠিক উত্তর দিল মওদুদ সাহেব সঠিক উত্তর দিয়েছেন। জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট এন্ড মারিয়া হ্যাজন্ট নিদার এখানটাতে আছে। যে কাজটা করতে হবে তা হচ্ছে মারিয়া হ্যাজন্ট ইদার হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা দুই ভাবে করা সম্ভব। এক হচ্ছে জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট এন্ড মারিয়া হ্যাজন্ট ইদার, অথবা
যদি আমি এইখান থেকে কেটে দেই, এখান থেকে কেটে দিয়ে যদি আমি লিখি and neither has Maria, and neither has Maria, তাহলেও কিন্তু উত্তরটি সঠিক হয়ে যাবে। দুই ভাবে করা যাবে কাজটি। George has not completed the assignment yet and neither has Maria, অথবা and Maria hasn't either, এই দুটোর যে কোনো একটা যদি তোমরা লিখো তাহলে কিন্তু এই বাক্যটি সঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটিকে বলা হয় হচ্ছে নেগেটিভ কনফার্মেশন। তুমি ওর সাথে তুমি নেগেটিভলি এগ্রি করছো, ও করে নাই আমিও করি নাই, এই সকল ক্ষেত্রে আইদার হ্যাজেন্ট ইদার ব্যবহার করতে হবে অথবা নিদার হ্যাজ ব্যবহার করতে হবে। একটা জিনিস খেয়াল করবে, ইদারের আগে হ্যাজেন্ট হয়, নিদারের পরে হ্যাজ হয়। ইদারের আগে হ্যাজেন্ট হবে এবং নিদারের পরে হ্যাজ হবে। এই রুলটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই জাতীয় জিনিসগুলি তোমার একদমই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে সাকিব রহমান চমৎকার একটা কথা বলেছে, নিদার সেন্টেন্সের শেষে বসে না। হ্যাঁ, শেষে বসাইতে হলে আমাকে বসাতে হবে ইদার দিয়ে। আচ্ছা ভাইয়া, রাইট ফর্ম অফ ভার্বের জন্য ক্লাসগুলো দেখার লিংক দেন প্লিজ। হ্যাঁ, রাইট ফর্মস অফ ভার্বস এর ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। টেন্সের আন্ডারে রাইট ফর্মস অফ ভার্বস এর অনেকগুলি রয়েছে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আন্ডারে রয়েছে। দুটো ভিডিও তুমি www.10minuteschool.com এ গেলে পেয়ে যাবে। রাইট টেন্সের 13টি ভিডিও দেখে ফেলবে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ভিডিও রয়েছে সেখানে তুমি দেখে ফেলবে। রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে তোমার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে সেখান থেকে। আচ্ছা, এইবার চলো আমরা পরবর্তী প্রবলেমটাতে মুভ করি। আমার কিন্তু তোমাদের সাথে এই প্রবলেম সলভিং ক্লাসটা অনেক বেশি মজা লাগছে। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো বেশি এরকম প্রবলেম সলভিং ক্লাস নেবার জন্য। আচ্ছা, পরবর্তী যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটার দিকে একটু তাকাই। সেটা হচ্ছে the food that Mark is cooking in the kitchen is smelling delicious. The food that Mark is cooking in the kitchen is smelling delicious. তোমাদের কাছে সেই একই পুরাতন প্রশ্ন, বাক্যটিতে ভুল কোথায় হয়েছে এবং কিভাবে করে সেটিকে সঠিক করা যায়, তোমাদের কাছে প্রশ্ন, তোমরা আইডেন্টিফাই করবে। এমডি আহমেদ বলছে আজ ফার্স্ট ক্লাস করছি, অনেক ভালো লাগছে। আহমেদ, তোমাকে ক্লাসে পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য ক্লাস। এমডি আসিফ বলছে এ ভুল, ফুডের আগে দা বসে না। এইখানটাতে কিন্তু ফুডের আগে দা বসতেই পারে। আপনি খেয়াল করবেন যে যেই খাবারটা মার্ক রান্না করছে, একটা নির্দিষ্ট খাবারের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দা দিতেই পারি। আচ্ছা, জয়ন্ত কর্মকারের উত্তর সঠিক হয়েছে। ইরহামের উত্তর একটু ভুল হয়ে গিয়েছে, কিন্তু রিকিকার উত্তর ভুল হয়েছে। হ্যাঁ, রাকিবের উত্তর সঠিক হয়েছে। আতিকুর রহমান শামীম বলছে আজ ফার্স্ট ক্লাস করছি, ওয়েলকাম টু দ্য ক্লাস। তানজিমুর রসিমের উত্তর অল্প একটু ভুল হয়েছে। আচ্ছা, এইবার একটু দেখাই। The food that Mark is cooking in the kitchen is smelling আছে, এইখানটাতে is smelling হবে না, এইটা হবে smells, এইটা হবে smells। আচ্ছা, the food that Mark is cooking in the kitchen is smelling না হয়ে smells delicious হবে। এইবার আমি তোমাকে একটু ব্যাখ্যাটা দিই। কিছু কিছু বস্তু আছে যেই বস্তুগুলো নিজে নিজেই অনেক কিছু হয়। কিরকম? এই যে the food Mark is cooking in the kitchen smells, মানে ফুডটা কি নিজে কিছু করছে? কিন্তু না, এই বাক্যটাতে এই যে ফুডকে সাবজেক্ট আকারে দেখা যাচ্ছে, তাই এইখানটাতে is smelling কথাটা হবে না, এটা smells হবে। এই সকল ক্ষেত্রে কখনোই কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় না। কতগুলি স্পেসিফিক কেস রয়েছে যেখানটাতে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় না পারবে। যেমন স্মেলের ক্ষেত্রে যখন নিজে নিজে স্মেল করবে যে ফুড স্মেলস, সেই ক্ষেত্রে ইজ স্মেলিং হবে না। আমি যদি বলতাম আই অ্যাম স্মেলিং দ্য ফ্লাওয়ার, সেই ক্ষেত্রে কিন্তু স্মেলিং হতো, কারণ আমি অ্যাক্টিভলি ফ্লাওয়ারের গন্ধ গ্রহণ করছি।
কিন্তু যখন উল্টো হচ্ছে যে দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, তখন কিন্তু ফ্লাওয়ার স্মেলিং সুইট হবে না। অর্থাৎ যদি বস্তু থাকে, দ্য ফুড যদি বস্তু থাকে সেই ক্ষেত্রে ইজ স্মেলিং না হয়ে স্মেলস হয়ে যাবে। আর যদি আমি থাকতাম আই এম স্মেলিং দ্য ফুড, সেই ক্ষেত্রে কিন্তু স্মেলিং হতে পারত। এরকম আরো কিছু উদাহরণ আমাদের এখানটাতে রয়েছে, যেমন শিকি সিমস ডিসহার্টেন্ড আফটার দ্য রিজেকশন। এইখানটাতে কিন্তু সিমস কথাটা ব্যবহার করা হয়েছে। আমরা সিমস এর ক্ষেত্রেও ইজ ডিসহার্টেনিং বা কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। সিরাজ লুকস ডিলাইটেড, হ্যাঁ সিরাজ ইজ লুকিং ডিলাইটেড, এটা কিন্তু আমরা বলতে পারবো না। শিকি ইজ সিমিং ডিসহার্টেড, এটাও কিন্তু বলতে পারবো না। এখানটাতে সিমস ডিসহার্টেড হবে, সিরাজ লুকস ডিলাইটেড হবে। এই জিনিসগুলি দিয়ে আমরা যে কাজটি করছি তা হচ্ছে এইভাবে করে ভার্বের কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করে সিম্পল ফর্মটা ব্যবহার করছি। আমরা অনেকে আরো একটা বাক্য খুব কমনলি শুনে থাকি, তা হচ্ছে হানি টেস্টস সুইট। তুমি যদি এখানটাতে বলো যে হানি ইজ টেস্টিং সুইট, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই টেস্ট কথাটার কোনো কন্টিনিউয়াস টেন্স করা যাবে না, এখানটাতে হানি টেস্ট সুইট কথাটাই থেকে যাবে। অনেকে বলছে জোস ক্লাস হচ্ছে, হ্যাঁ জোস ক্লাস যদি হয় প্লিজ ক্লাসের ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাহলে ক্লাসটি আরো জোস হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে এইটার সাথে সাথে আরেকটা ছোট্ট তথ্য, একটা ছোট্ট ইনফরমেশন প্রোভাইড করি, তা হচ্ছে আমরা আরো কিছু ভার্বে সবসময় কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আসছি এবং সবসময় ভুল হয়। যেমন লাভ কথাটা বা মিস কথাটা আমরা অনেক সময় ভুলভাবে ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমার এটা খুব ভালো লাগছে, আমি এটাকে খুব পছন্দ করছি, আমরা যেটা বলি যে আই অ্যাম লাভিং ইট, তাই তো? আই অ্যাম লাভিং ইট, এটা কিন্তু ম্যাকডোনাল্ডস এর একটা ট্যাগলাইন, ম্যাকডোনাল্ডস আই অ্যাম লাভিং ইট পারাপ্পা, কিন্তু এটা কিন্তু ভুল হয়। তোরা ইচ্ছা করে একটা ভুল বাক্যকে ট্যাগলাইন বানিয়ে দিয়েছে। এটার আসল বাক্যটা কি হবে? এটার আসল গ্রামাটিক্যালি কারেক্ট বাক্যটা হচ্ছে আই লাভ ইট। এই লাভ ভার্বটা এই ক্ষেত্রে আইএনজি দিয়ে ব্যবহার করা যাবে না। আবার একই ভাবে আই অ্যাম মিসিং ইউ কখনো হবে না, হবে আই মিস ইউ। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যে আমরা লাভ, মিস, এমনকি হেট, এ সকল জায়গায় হেটিং কথাটা ব্যবহার করা উচিত না। কিছু কিছু জায়গা আছে সেই সকল জায়গায় ওই আই অ্যাম লাভিং দিস ওটা বলা হয়ে থাকে, কিন্তু মোর গ্রামাটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আই লাভ দিস। আচ্ছা, কখনো কখনো যেটা হয় যে কোনো একটা সিচুয়েশন, অনগোয়িং সিচুয়েশনের ক্ষেত্রে কখনো কখনো লাভিং ইট কথাটা ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এইবার চলো আমরা আমাদের নেক্সট প্রবলেমে মুভ করি। এই প্রবলেমটা আমরা অনেক বেশি দেখে থাকি। তোমাদের এটা একটা প্রোনাউন রিলেটেড প্রবলেম, ক্লু দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে উই ইনসিস্ট অন ইউ লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে উই ইনসিস্ট অন ইউ লিভ, এই বাক্যটিতে ভুল কোথায় রয়েছে এবং সঠিক উত্তরটি কি হবে? আচ্ছা, দাউদুর রহমান ভাইয়া বলছে ভাইয়া আপনাদের লাইভ ক্লাসে আসার অনেক আগ্রহ ছিল, আজকে আসতে পেরে খুবই খুশি হয়েছি। ভাইয়া যদি কাইন্ডলি বলতেন বায়োলজি লাইভ ক্লাসটা কবে? আপনি 10 মিনিট স্কুল লাইভ গ্রুপটাতে চলে যান, ওখানটাতে প্রতি সপ্তাহে প্রত্যেকটা ক্লাসের কিন্তু রুটিন শেয়ার করা হয়। নেক্সট বায়োলজি ক্লাস আগামী স্যাটারডেতে রয়েছে, আগামী সানডেতে রয়েছে, সেই সানডেতে লাইভ ক্লাসটি দেখবার জন্য আমন্ত্রণ রইল। উপমা দাস আমাদের ম্যাজিশিয়ান আর্টিস্ট, 10 মিনিট স্কুলের ম্যাজিশিয়ান আর্টিস্ট উপমা দাস মাত্র উত্তর করেছে। উপমা বলছে ইনসিস্ট ইউ টু লিভ দ্য মিটিং হবে। উপমা তোমার উত্তর আংশিক সঠিক, একদম শতভাগ সঠিক না। নিওফাইট রিকিকার উত্তর শতভাগ সঠিক হয়েছে। উই ইনসিস্ট, উপমার উত্তরটা টেকনিক্যালি সঠিক, কিন্তু এই বাক্যটাতে তুমি কিন্তু এ আর বি দুইটা একসাথে ঠিক করতে পারবে না। তোমাকে একটা যদি ঠিক করতে বলা হয় সেই ক্ষেত্রে যে কোনো একটা ঠিক করতে হবে। হ্যাঁ, রিকিকার উত্তরটা আমি একটু ফলো করি। খালিদ হাসান সাজিন জিজ্ঞেস করছে ভাইয়া টি শার্ট পাবো কিভাবে? এটা এখন একটা সিক্রেটটা খুব দ্রুত আনভেল হবে। আচ্ছা,
মারুফের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, আমরা উত্তরটা একটু বোঝার চেষ্টা করি। উই ইনসিস্ট অন ইয়োর লিভিং হবে। উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। এইটা কেন হচ্ছে? এইটা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে তোমার আশাটাকে ইনসিস্ট করছি। লক্ষ্য করবে, আমি কিন্তু তোমাকে ইনসিস্ট করছি না, আমি ইনসিস্ট করছি তোমার আশাটাকে। হ্যাঁ, এই কারণটাতে ইয়োর লিভিং এই জিনিসটা হবে। এই জাতীয় ক্ষেত্রে যে কাজটা করতে হয়, এই প্রোনাউনের পজেসিভ ফর্মটা ব্যবহার করতে হয়, অর্থাৎ পজেসিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। আমরা যদি পজিটিভ প্রোনাউন ব্যবহার করি, উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস, এই সকল জায়গায় এই ইয়োরটা ব্যবহার করা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। এরকম আরো দুই একটা এক্সাম্পল যদি একটু দেখে নেই, তাহলে আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। উই অ্যাপ্রিশিয়েট হিজ কামিং হিয়ার এন্ড মিটিং আস। আমরা যে ভুলটা করে থাকি তা হচ্ছে উই অ্যাপ্রিশিয়েট হিম কামিং হিয়ার, এই কথাটা লিখে ফেলি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উই অ্যাপ্রিশিয়েট হিজ কামিং হিয়ার। অথবা তুমি যদি ধরো তার আশাটাকে অ্যাপ্রিশিয়েট করতে চাও না, তাকেই অ্যাপ্রিশিয়েট করতে চাও, সেক্ষেত্রে কি হবে? উই অ্যাপ্রিশিয়েট হিম ফর কামিং হিয়ার। এটা কিন্তু একদম ভিন্ন একটা এক্সপ্রেশন। এইখানটাতে আমরা বলতে চাচ্ছি উই অ্যাপ্রিশিয়েট হিজ কামিং হিয়ার, আমরা তার আশাটাকে অ্যাপ্রিশিয়েট করি। আর এটা ছাড়া যদি আমরা বলতে চাই যে উই অ্যাপ্রিশিয়েট হিম ফর কামিং হিয়ার, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেটা লিখতে পারি। আবার ধরো জিহান অবজেক্টস টু রামিনস লিভিং দি অর্গানাইজেশন, সেই ক্ষেত্রে রামিম এর এখানটাতে কিন্তু প্রোনাউন নেই, কিন্তু তবুও এই অ্যাপোস্ট্রফি এসটা খুবই ইম্পর্টেন্ট। রামিমের চলে যাওয়াটা জিহান অ্যাপ্রুভ করে না, জিহান অবজেক্ট করে। রামিমকে, ও কিন্তু রামিমকে পার্সোনালি অবজেক্ট করে না, রামিমের চলে যাওয়াটাকে অবজেক্ট করে। তাই ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, ব্যক্তির কাজকে বোঝানো হচ্ছে, এইটা ইম্পর্টেন্ট। যদি ব্যক্তির কাজকে বোঝানো হয় সেক্ষেত্রে পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, ইয়োর লিভিং। আবারও পজিটিভ প্রোনাউন, উই অ্যাপ্রিশিয়েট হিজ কামিং। আবারও পজিটিভ, উই জিহান অবজেক্টস রামিমস লিভিং। অর্থাৎ বুঝতে পারছি যে প্রত্যেকটা জায়গায় ওই ব্যক্তিকে না বুঝে ব্যক্তির কাজটাকে বোঝানো হচ্ছে। আমাদের কাছে আর খুব বেশি প্রবলেম আজকের রাতের জন্য নেই। আজকে রাতের শেষ কিছু প্রবলেম আমরা চলে আসছি। এই প্রবলেমটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আই ক্যান নট স্ট্রেস এনাফ এই প্রবলেমটা কত বেশি ইম্পর্টেন্ট, একটু চেষ্টা করো। প্রবলেমটা হচ্ছে দ্য টিচার মেড রাকিন টু ক্লিন দ্য রুম এন্ড টয়লেট অ্যাজ ওয়েল। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই বাক্যটিতে ভুল কোথায় হয়েছে এবং সেই ভুলটি আমরা কিভাবে করে কারেক্ট করতে পারি। মুক্তার খান জিজ্ঞেস করেছে যে 10 মিনিট স্কুল এর সবগুলি ভিডিও কোথায় পাবে। 10 মিনিট স্কুলের প্রত্যেকটা ভিডিও দেখবার জন্য তুমি এখনই www.10minuteschool.com এ চলে যেতে পারো। সেইখানটাতে 10 মিনিট স্কুলের প্রতিটা ভিডিও, লাইভ, টিউটোরিয়াল, প্রত্যেকটা ভিডিও কিন্তু স্টোর করা আছে। তোমরা যদি সেখানটাতে চলে যাও, তোমরা ভিডিওগুলি এখনই দেখে নিতে পারো। এই ক্লাসটি শেষ করে সরাসরি সেখানটাতে চলে যেতে পারো। আচ্ছা, রিকিকা বলছে এখানটাতে বি ভুল। আচ্ছা, ইশরাত জাহান বলছে সি তে প্রবলেম। ওহি বলছে ক্লিনিং হবে না, শুধু ক্লিন হবে। ঠিক ঠিক, এই মারিয়াম মুনিয়ার উত্তর কিন্তু সঠিক হয়েছে। ইশরাত জাহানের উত্তর সঠিক হয়েছে, মামুন হাসানের উত্তরও সঠিক হয়েছে। অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে দ্য টিচার মেড রাকিন ক্লিন দ্য রুম এন্ড দ্য টয়লেট অ্যাজ ওয়েল। এইখানটাতে টু হবে না। এখন টু হওয়া না হওয়ার ব্যবধানটা হয়ে যায় পজিটিভ ভার্ব বলে একটা বস্তু আছে, সেই পজিটিভ ভার্বের নিয়মগুলোর কারণে। চলো দেখে নেই পজিটিভ ভার্ব কোনগুলো। পজিটিভ ভার্ব হচ্ছে মেক, গেট, হেল্প, লেট, হ্যাভ। এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে কি? নিজে একটা কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজটি করানো। এইখানটাতে টিচার নিজে রুম পরিষ্কার করছেন না, রাকিনকে দিয়ে পরিষ্কার করাচ্ছেন। এরকম সিচুয়েশনে আমরা বুঝে নেব যে এখানটাতে একটা পজিটিভ ভার্ব হবে।
এখন প্রশ্ন হচ্ছে যে পজিটিভ ভার্বের ক্ষেত্রে কোথায় আমরা টু ব্যবহার করব এবং কোথায় টু ব্যবহার করব না, এটা কিন্তু একটা ডিফিকাল্ট কল। ডিফিকাল্ট কলটাকে আমরা একটু সহজ করে ফেলি। আমরা যে কটা পজিটিভ ভার্ব শিখেছি সেই পজিটিভ ভার্বগুলো আমরা একটা একটা করে দেখি। সাকিব মেড শামস ওয়াশ দা কার, টু ওয়াশ দা কার হবে না, মেক এর ক্ষেত্রে টু ওয়াশ হয় নাই। সাকিব হ্যাড শামস ওয়াশ দা কার, হ্যাভ এর ক্ষেত্রেও টু হয় নাই, সাকিব হ্যাড শামস ওয়াশ দা কার, অর্থাৎ সেক্ষেত্রেও হয় নাই। সাকিব লেট শামস ওয়াশ দা কার, এখানেও টু ওয়াশ হয় নাই, অর্থাৎ লেট এর সাথে কিন্তু টু ওয়াশ হয় নাই। শুধুমাত্র গেট এর ক্ষেত্রে সাকিব গট শামস টু ওয়াশ দা কার, অর্থাৎ কেবলমাত্র গেট ভার্বটার সাথে, গেট পজিটিভ ভার্বটার সাথে আমাদেরকে টু ব্যবহার করতে হবে। বাদ বাকি জায়গা যেগুলি ছিল সেগুলিতে আমাদের টু ব্যবহার করতে হবে না, টু ছাড়াই কিন্তু বাক্যটি হয়ে যাবে। আচ্ছা, আবারও ডটটা ছিল।